বিভ্রান্তি, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও জাতীয় নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা এখন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করবে না, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করার তাই করা হবে। তিনি বলছেন, অনেকে মনে করেন আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ, কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না, এটা পরিষ্কার, কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন, বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো ইনশাআল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচন ও নেতৃত্বের সংকট, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। তিনি আমার সাথে যুক্ত হচ্ছেন। আরো যুক্ত হয়েছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচন ও নেতৃত্বের সংকট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ প্রসঙ্গে আমি আরো একটু বলে নিতে চাই, সেটা হলো যে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ কি, সে বিষয়ে যখন প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপতথ্য, ভুল তথ্য ছড়ানো। এগুলো মোকাবেলা করা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি শুরুটাই করতে চাই আজকে MA আজিজ আপনাকে দিয়ে। আসন্ন নির্বাচনে আপনার চোখে একজন গণমাধ্যম কর্মী হিসেবে চ্যালেঞ্জগুলো কি দেখছেন? আমি চ্যালেঞ্জগুলো প্রধানত দেখতে পাচ্ছি যে, ধরেন এই যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে আগামীকালকে, এরপরে যে জ্বালাও পোড়াও হচ্ছে, এতে প্রমাণ হয় যে একটা নিরপেক্ষ নির্বাচন করার মতো সক্ষমতা এই সরকারের নাই। আমার কাছে দেখেন প্রায় 4200 সেন্টার আছে, সেখানে 2টা পুলিশ, 2টা আনসার এরা বাঁধিয়ে রেখে বাক্স নিয়ে পাট খাতে দান করে দৌড় দেবে। ঠেকাবে কে? তো আমার বক্তব্য হচ্ছে যে ইলেকশন দরকার, তবে ভারতে 1 মাস ব্যাপী নির্বাচন হয়, এখানে দেশটাকে ভাগ করে নিলেই পারে, 2 ডিভিশন 3 ডিভিশন এরকম। দ্বিতীয়ত, এই সরকার ক্ষমতায় আসার পরেই 7 দিন পরে একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছিল বণিক বার্তা। সেখানে বলেছিল প্রশাসন ক্যাডারের 95% লোক ফেসিবাদের দোসর। সেটা সরকারের কাছে পৌঁছায় এমন ব্যক্তির কাছে আমি নিজেও কাটিং করে পৌঁছাইছিলাম, কিন্তু নিশ্চয়ই দেখেছে। কিন্তু এই প্রশাসন, এই সরকার, সেই আওয়ামী লীগ থেকে শুরু করে আগের যত সরকার আসে প্রশাসন নির্ভর, এই সরকারও তাই প্রশাসনের লক্ষ্য যায়। হ্যাঁ, এখন এখানে ট্রান্সফার করে, ওখানে ট্রান্সফার করে, ইত্যাদি ইত্যাদি। আরও এর বাইরে 25টা ক্যাডার আছে, এবং আমি লিখেছি যে এই 25টা ক্যাডারের ভিতর থেকে বাছাই করে যদি নেওয়া হয়, প্রশাসন ক্যাডারেও কিছু নেই, ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, কাদেরকে নেবে? কারণ এর ভিতরে আপনার নিরপেক্ষ যারা প্রফেশনাল। নিরপেক্ষ কিভাবে প্রমাণিত হবে? প্রমাণিত তার এসিআর দেখবে, তার আচরণ দেখবে, করবে, ইনভেস্টিগেট করবে, এভাবে বার করবে যতটুকু সম্ভব। কিছু তো শিক্ষিত লোকের একটা বায়াসনেস, একটা ফিলোসফিক্যাল আদর্শিক প্রতি দুর্বলতা থাকবে, কিন্তু আপনার চেয়ারে যখন বসেন, মোশাররফ ভাই মন্ত্রী হলেন, তিনি যখন মন্ত্রী হবেন অবশ্যই বিএনপির পারপাস, কারণ তিনি পলিটিক্যাল লিডার, তখন বিএনপির আদর্শ অনুযায়ী তিনি সেটা ইমপ্লিমেন্ট করবেন, আদর্শ অনুযায়ী সকল কাজ করবেন। কিন্তু একজন আমলা, একজন পেশাজীবী, একজন প্রশাসনের ক্যাডার, তার নিজস্ব কোনো আদর্শের প্রতি দুর্বলতা থাকতে পারে, কিন্তু প্রশাসন কাজের ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে। তো সেটা বেশি তো একটা ডিসি হতে তো আইনস্টাইন হতে হয় না। তো 7 দিনের ওরিয়েন্টেশন ওই সাভারে PATC-তে ট্রেনিং দিলেই হয়ে যায়। এটা তো সরকার করলো না। তো এখনো বেলে লোক পাওয়া যায় না। ডিসিরা কিন্তু একবার পোস্টিং দেয়, আবার এদিক থেকে সরায়, OSD করে, ইত্যাদি ইত্যাদি কারবার। এখনো তো প্রশাসন ঠিক হয় নাই। আপনার পুলিশ কিছুটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে,
কিন্তু সক্ষমতা কিন্তু আগের মতো হয়নি। 15 বছরে প্রশাসনে যে ধরনের মানে যারা আছে এখন পর্যন্ত, আপনি বলছেন যে ফ্যাসিজমের দোসর যারা ছিল তারাও এখন পর্যন্ত রয়ে গেছে, মানে তাদের সবাইকে কি 15 বছরে যারা নিয়োগ পেয়েছে বা যারা এখন তারা সে অবস্থানে আছে তাদের সবাইকে কি সরিয়ে ফেলা সম্ভব? না, সবাইকে সরানোর দরকার নেই। তো আদর্শ থাকবে, কেউ বিএনপি কেউ আওয়ামী লীগের সমর্থক থাকবে, কিন্তু যে পেশার ব্যাপারে নিরপেক্ষ সেই লোকটি আপনার এটার জন্য কি অন্তর্বর্তীকালীন সরকার যে 2 বছর সময় পেয়েছে সেটা সেই নিরপেক্ষ মানুষকে খুঁজে বের করার জন্য তাদের বাড়তি কাজ হয়ে যাবে না? সেটা বাড়তি কাজ হবে কেন? এটা তো করতেছে তো কাজ, সমানে এর ট্রান্সফার করে ওরে উড্ডো করে, মানে কাজ তো হচ্ছে, তো সেই কাজটা প্রপারলি হলো না কেন? এই সরকার শুরুটা করবে কোথায়, শেষটা করবে কোথায়, এইটা শুরু করে নেই। ধরেন এই যে আজকে এত বছর, 1.5 বছর হয়ে গেল, আপনার পুলিশের তো প্রথম দিকে সংকট দেখা দিয়েছে, তাই না? এটা তো সত্য। আপনি আনসার থেকে নিতেন, আপনি কি ওই যে ইউনিভার্সিটিতে ট্রেনিং দেয় তাদের নিতেন, আপনার পুলিশ থেকে তো আছেই কিছু, আপনি আর্মির থেকে সিপাহি কিছু হালত নিয়ে একটু ট্রেনিং দিয়ে আপনি ঘাটতিতে পূরণ করে ইতিমধ্যে রিক্রুটমেন্ট দিয়ে শেষ করতে পারলেন না কেন? পুলিশটাকে দাঁড় করতে পারলেন না কেন? হ্যাঁ, তো এখনো তো পুলিশ পুরোপুরি সক্রিয় না, কারণ সংখ্যায়ও কম। আপনি দেখেন লোক কোথায় পাবে? তো এই জন্য আমি বলবো এই সরকারের এই যে এখন ইলেকশন কমিশন আপনার করা শুরু করছে, সাক্ষাৎকার দেওয়া শুরু করছে রাজনৈতিক দলের কাছে। হ্যাঁ, ওখানে আলোচনা করতেছে, সবার সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না। আরে সহযোগিতা বাংলাদেশে যেটুকু হয় সেটুকু তো করবে, আপনি কতটুকু সক্ষম সেটা বলেন। ওকে, সক্ষমতা, সরকারের সক্ষমতা, এত বড় একটা ইলেকশন, ভারতে ইলেকশন 1 মাস ধরে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় যে কয়েক দফায় নির্বাচন হচ্ছে, কিন্তু বাংলাদেশের নির্বাচনটি একদিনে হওয়ার কারণে এবং এই এবারের নির্বাচনের সাথে গণভোট নামের আরো একটি নির্বাচনও কিন্তু যুক্ত হয়েছে। ABM মোশাররফ হোসেন, MA আজিজ একটা নতুন ফর্মুলার কথা বলে ফেলেছেন অলরেডি, যে কেন ডিভিশনালি অনেকটা মানে ভাগ করে করে আসলে নির্বাচনটাকে করলে হয়তো বা আরো একটু সুস্থির নির্বাচন হতো বলে তিনি মনে করছেন। নিরপেক্ষতা, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশের সক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। চ্যালেঞ্জ তিনি অনেকগুলো জায়গায় দেখছেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার চ্যালেঞ্জ যেটা দেখেছেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। আপনার চোখে কি মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্যের কথা আমরা শুনেছিলাম যে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে এবং ভবিষ্যতে আমরা একটা সেরকম একটা সুষ্ঠু একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব, এমনটাই তো প্রত্যাশা ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ঐক্যমত্য হয়েছে কিনা, এটা কি একটা চ্যালেঞ্জ না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আজিজ ভাই। আসলে আজিজ ভাই তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন লোক, এক সাংবাদিক, উনি অনুসন্ধানী দৃষ্টি দিয়ে সবকিছু দেখেন। কিন্তু আমরা যারা রাজনীতিবিদ, রাজনীতি কর্মী, আমরা কিন্তু দেখতে চাই বাস্তবতার প্রেক্ষিতে। আমাদের অভিজ্ঞতায় বাংলাদেশের রাজনৈতিক 12টা নির্বাচন ইতিমধ্যে হয়েছে, দ্বাদশ সংসদের 12টা অলরেডি হয়ে গেছে। আমরা দেখেছি কোন সরকার, মানে যারা রাষ্ট্র পরিচালনা থাকে, তারা যদি সদিচ্ছা থাকে যে আমি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে কোন সংকটই এই নির্বাচনকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এটা আমরা অতীতে দেখেছি। আপনি দেখেন বাংলাদেশের সেই নির্বাচনগুলি নিয়ে বিতর্ক আছে যে এই নির্বাচন সরকার একটা পার্টি হিসেবে কাজ করে এই নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায়। আমরা বাংলাদেশে দেখবেন, এখানে আজিজ ভাই তখন মানে খুব তরুণ একজন সাংবাদিক, 91 এর পর আমরা কি বলেছিলাম, তখন আমরা ছাত্র রাজনীতির কর্মী ছিলাম। আমরা বলেছিলাম স্বৈরাচার এরশাদ বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, আমার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে, দেশটাকে লুটপাট করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এটা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। কিন্তু নিশ্চয়ই আজিজ ভাইয়ের মনে থাকার কথা যে 91 সালে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, উনি একটা শুধু মেসেজ জাতিকে দিয়েছে, রাজনৈতিক দলগুলিকে দিয়েছে, ভোটারদেরকে দিয়েছে, আমি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আজিজ ভাই যে কথাটি বলেছে যে পুলিশের সংকট, কর্মকর্তাদের অসততা অথবা দলীয় কালার, এগুলি তো তখনও ছিল, কিন্তু আপনি সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হিসেবে এখন আমরা চিহ্নিত করি। তখন ভোটকেন্দ্রে কি ছিল আমার স্পষ্ট মনে আছে, একজন পুলিশ আর 10 জন
আনসার দিয়ে সেই নির্বাচন পরিচালনা করেছে, সেখানে ব্যারিকেডও দিতে পারেনি। আমার স্পষ্ট মনে আছে যে দড়ি টানিয়ে বলছে এই এরিয়ার মধ্যে প্রবেশ করা যাবে না। মানুষ কিন্তু সেই নির্বাচনে অবাধিত নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচনটা সম্পূর্ণ করেছে। এখনো যদি ইউনূস সরকার যদি মনে করে, মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি মনে করে আমি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই, আমি কারো প্রতি বায়াসড হব না, তাহলে বাংলাদেশের মানুষের যেই রেকর্ড তাতে দেখা যায় তারা একটি অবাধ সুস্থ নির্বাচন করতে যত প্রতিবন্ধকতা তৈরি হোক না কেন সেটা কোনো বাধা হয়ে এখানে দাঁড়ায়। সরকারের সদিচ্ছা নিয়ে আপনারা কোনো না, আমি এখনো শঙ্কিত দেখি না। আমি মনে করি যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভালো নির্বাচন হতে যাচ্ছে। কারণটা কি? এটা আজিজ ভাই আমার সাথে হয়তো দ্বিমত করতেই পারে, স্বাভাবিক, গণতান্ত্রিক সমাজে তো এইটাই রীতি। কারণ মানুষ ভোট দিতে চায়, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে একটি প্রত্যাশা যে দীর্ঘদিন ভোট দিতে পারে না হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে, এই জিনিসটি আমার মনে হয় আমার কাছে আগামী দিনে একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য সবচেয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আর প্রশাসন, আপনি দেখেন আমরা অনেক সময় বলি যে নির্বাচন কমিশনের কি দায়িত্ব, মানে ওনার কারণে এটা হয়েছে। আসলে মাঠ প্রশাসন অথবা রাজনৈতিক দলগুলির মধ্যে যদি একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি না হয় তাহলে আপনি কোনোদিন অবাধ সুস্থ সেটা হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা তো ধরেন, আমি তো ধরেন ইতিমধ্যে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, আমি তো প্রতিনিয়ত ক্যাম্পিং এ যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি। মানুষের মধ্যে একটা সহনশীলতার একটা ব্যাপক মনোভাব আমরা লক্ষ্য করছি এবং সবাই চায় যে তার পছন্দের প্রার্থীকে সে যেন ভোটটা দিতে পারে, যাতে সে মনে করে যে এই রাষ্ট্রের নেতৃত্বে তার একটা মালিকানা প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আমি মনে করি না যে আগামী নির্বাচন নিয়ে খুব একটি সংখ্যা আছে। সংখ্যা এই জায়গায় থাকতে পারে যে সরকার কতটুকু নির্বাচনটাকে ভালো করার ক্ষেত্রে আন্তরিক, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে মনে হচ্ছে। কারণ সরকার কখনো বলে আমি নির্বাচন করবই, আপনার মনে কেন আমাকে ডেইলি বলতে হবে কেন আমি নির্বাচন করব? এখানে আমাদের কাছে সন্দেহ মনে হয়। কারণ আপনি তো বলছেন ফেব্রুয়ারি 1st উইকে নির্বাচন দিয়ে দেবেন, তাইলে আপনাকে ডেইলি আপনার উপদেষ্টারা, আপনার ওই যে প্রেস সচিব একজন আছে, ডেইলি বলে কোন শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না। এটা আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে। আমাকে ডেইলি আশ্বস্ত করার দরকার নেই। আমি তো বিশ্বাস করে ইউনূস সরকারের সকল রাজনৈতিক দলগুলি তাকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দল, এই দেখেন জুলাই সনদ দিয়ে আপনি যে কথা বলেছেন, এখানে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে আপনি একবার আপনি সনদে স্বাক্ষর নিয়েছেন, আবার যেটা প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করা হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে আপনি সাবমিট করেছেন। তারপরও প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তটা দিয়েছে যে গণভোট হবে একই দিনে সংসদ নির্বাচনের সাথে, আপার হাউজে, এটা তো আপনারা চেয়েছেন। না, আমি বলছি, আমি সামগ্রিক বলছি, আমি সামগ্রিক। এখন দেখেন সব পক্ষ, আপনি যারা গণভোট চেয়েছে তারাও মেনে নিয়েছে, যারা একই দিনে সংসদ গণভোট তারাও মেনে নিয়েছে, যারা আপার হাউস চেয়েছে তারাও মেনে নিয়েছে, যারা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চেয়েছে সেটাও তারা মেনেছে। অর্থাৎ সব পক্ষকে মোটামুটি একটা খুশি করে কিন্তু ইউনূস সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে এবং এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির কাছ থেকে তেমন কিন্তু প্রতিবাদ ওঠে নাই। সুতরাং আমরা মনে করি এটা একটা ইতিবাচক দিক, এটা পজিটিভ সাইড যে আগামী নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক দলগুলি আপনি দেখবেন ইতিমধ্যে বিএনপির মতো একটি বড় দল, তারা 237 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জামাতে ইসলামী আরো 6 মাস আগে 300 আসনে দিয়ে দিয়েছে। ইসলামী আন্দোলন তারা প্রার্থী, অন্যান্য দলগুলি ঘোষণা দিয়েছে। অর্থাৎ সকল রাজনৈতিক দল মনে করে যে জনগণের ম্যান্ডেট ছাড়া আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে একটা উইল সবার, যে জনরায়টাকে তারা মেনে নেবে, এইটাই আমি মনে করি আগামী দিনের নির্বাচনের জন্য সবচেয়ে একটা ইতিবাচক দিক। এম এ আজিজ, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, এই যে জনরায় মেনে নিবে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনগণের রায়টাই চূড়ান্ত হয়েছে, মানে এইভাবে রাজনৈতিক দলগুলো কখনো বিচার বিশ্লেষণ করেছে কি যে জনগণই মানে যে রায়টা দিয়েছে সেটাই মুখ্য, জনগণ সকল ক্ষমতার উৎস? এই বিষয়টাতে আসলে আমরা কতটুকু বিশ্বাসী? একটা বিরতির পরে সেই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই আপনার কাছে জানবো। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই নির্বাচন এবং নেতৃত্বের সংকট নিয়ে কথা বলছিলাম অতিথিদের সাথে। এই অংশে আমি এম এ আজিজ আপনাকে যুক্ত করতে চাই। শুরুতেই জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথা বলি আমরা ঠিকই, এবং জনগণকে সামনে রেখে জনগণের ম্যান্ডেট নিয়ে সকল রাজনৈতিক দল ভোট করতে যাচ্ছে, এমনটাই প্রত্যাশা করে সকলে। কিন্তু সেই জনগণ সবশেষে গিয়ে আসলে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে ঠিক বর্তমানে মানে 5ই আগস্টের পর জনগণকেই মুখ্য ধরা হয়েছে। আমি তো সরাসরি রাজনীতির সাথে যুক্ত না, যার ফলে আমি দাবি করতে পারবো না। কিন্তু আমার ফ্যামিলি 71 জন সদস্য, 45 জন ভোটার, এই যে 25 দল বসে সিদ্ধান্ত নিচ্ছে না 30 দল, এর অর্ধেক দলের চেয়ে আমার ফ্যামিলি বড়।
কিন্তু আমি তো কইতে পারবো না জনগণ আমার সব সাথে, এটা তো কইতে পারবো না, কিন্তু তারা কয় তো ওই একজনের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে না পার্টি, হ্যাঁ কয় জনগণ আমাদের সাথে। 54 বছরে কোনো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলে নাই। শুধু নিরপেক্ষ নির্বাচনের পরে 91 সাল থেকে 95 সাল এই সময়টা চলছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বিএনপি চেষ্টা করেছে, কিন্তু সেখানেও কিন্তু বিএনপিকে কালিমা দেওয়ার চেষ্টা করেছে। অনেক নাবুজ লোক বলে যে বিএনপির সময়ে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর প্রথম 2 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, প্রথম 2 বছর কইছিল, আর ট্রেন চলার মতো বাকিটা 3 বছর চলে গেছে। তো আমি তো দেখি 54 বছরে জনগণের দিকে তোয়াক্কা করে নাই, কিন্তু সব দলই মনে করে জনগণ আমার সাথে আছে। তা আপনি এখন বলেন যে নির্বাচন, এই নির্বাচনে আপনি জনগণ যে আছে রাজনৈতিক দলের সাথে আছে, কারণ ওই যে 25 দল স্বাক্ষর করেছে না, ওরা হলো জনগণের একমাত্র জনগণের মানে মালিক, এই দেশের মালিক সে যে ডিসিশন নিচ্ছে না, তারা যা ডিসিশন নেয় তাই আমাদের মানতে হবে। আপনি বলেন তো অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত না, 2টা বলয়ে ভাগ হয়ে গেছে। একটা বলয়ের নাচন কোচন দেখে মনেই হয় তারা নির্বাচন চায় না, এটা চায় না। আর একটা এই যে বিএনপির মহাসচিব আজকে বলছে না যে কি বিভ্রান্তি, হতাশা এবং অনিশ্চয়তার পরেও নির্বাচন হতে যাচ্ছে, এই এতগুলো প্রশ্ন আছে। কিন্তু এখন অভ্যুত্থানের শক্তি যদি দ্বিধা বিভক্ত থাকে, এমনি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, এখানে আমাদের আছে। আর ইউনূস সবসময় যদি কিন্তু ছাড়া কথা বলে না, যদি কিন্তু লোক হেড অফ দ্য গভর্নমেন্ট আমি তো এখনো বিশ্বাস করি না কি নির্বাচন হবে সেটা বিশ্বাস করেন না, তা বলছি না। ইউনূসের কথা ঠিক থাকবে এটা আমি এখনো বিশ্বাস করি না। কেন এই অনাস্থা? কেন এই অনাস্থা? কারণ সবসময় যদি কিন্তু ছাড়া কথা বলে না উনি, প্রত্যেকটা জিনিসে যদি এই 8 তারিখ 8 থেকে শুরু করেছে, উনি যদি কিন্তু ছাড়া কথা কয় না। আর দ্বিতীয়টা হচ্ছে এই দেশটাকে ফোকলা বানায় ফেলছে। আপনার জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে 8টা ব্যাচের ছাত্র নষ্ট করে ফেলছে সে, সবগুলো এখন এমপি হইতে চায়, বিসিএস কেউ দিতে মানে তরুণ নেতৃত্ব আসবে না, এটা কি কথা বলে এমএ আজিজ? আপনাকে তরুণ যারা নেতৃত্বে, আমি নেতৃত্বের সংকট নেই হয়তো, বা এই নেতৃত্বে আসবে শিশু না, অবুঝ না, পাগল না। আপনার কি মনে হয় যারা এখন মানে নতুন দল গঠন করছে বা কিছু, যাদের মানে স্লোগানে কিংবা যাদের নেতৃত্বে এই জুলাই গণ অভ্যুত্থান, তারা শিশু? তারা সবচেয়ে বিতর্কিত। 52 সাল থেকে সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। এই যে মোশাররফ ভাই 90 আন্দোলন ছিল না, ছিল তো বলেন এরকম 90 আন্দোলন কেউ এত বিতর্কিত হয়েছে? এই 52 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কোনো ছাত্র নেতারা বিতর্কিত হয়নি, সরকারের অংশও হয়নি। অথচ এইবারের যাদেরকে বিতর্কিত হয়েছে, আপনি দেখেন নেপালে দেখেন, শ্রীলঙ্কা দেখেন, অভ্যুত্থান হয়েছে, সাথে সাথে ঘরে ফিরে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আর আমাদের ইউনূস সাহেব বলে তোমরা উদ্যোক্তা হও। আরে উনি তো সব নিয়ে ফেলাইছে। উদ্যোক্তা হবে জায়গা কোথায়? ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিনিয়োগ নাই, উদ্যোক্তা হবে কেমনে? এগুলো তো মাথা নষ্ট করে দিচ্ছে বিজ্ঞানের যুগে। আপনার অনেক অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, এবং আমি যদি বলতে চাই যে এবার এই অংশে হয়তো বা আমি নেতৃত্বের সংকট নিয়েও কথা বলতাম, যেহেতু আজকে আমার বিষয়বস্তু সেখানে বিএনপির নেতৃত্ব নিয়ে যে বিষয়টি এখন পর্যন্ত আছে, তরুণ নেতৃত্ব কতখানি চ্যালেঞ্জের আমি আপনার কাছে পরে জিজ্ঞেস করবো মোশাররফ হোসেন, কিন্তু তার আগে আমি জানতে চাই বিএনপির নেতৃত্বে বা বিএনপির এখন পর্যন্ত যে মূল নেতা তিনি দেশের বাইরে আছেন, সেই জায়গাটাকে কি এখনো আমরা সংকট বলতে পারি কিনা মোশাররফ হোসেন? না, আমি ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওনাদের যে বাড়িটা ছিলেন ইতিমধ্যে শেখ হাসিনার আমলে সেই বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। বেগম খালেদা জিয়া এখন একটা ভাড়া বাড়িতে থাকেন, তো সুতরাং ওনার বাড়ি প্রস্তুত করা হচ্ছে। ওনাকে এখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন আনুষঙ্গিক যেই একটা দলের নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের আনুষঙ্গিক সহায়তা দরকার ইতিমধ্যে সবগুলো তো আমরা ইতিমধ্যে প্রস্তুত করছে বিএনপি। তো সুতরাং তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো দ্বিমত এখানে আছে বলে আমরা মনে করি নাই, বরং আমরা যে জিনিসটা দেখি যে আপনি দেখেন যে বিএনপির নেতৃত্বের কোনো সংকট নাই, বরং আমরা মনে করি যে কোনো সময়ের চেয়ে বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ।
কারণ আপনি দেখেছেন এই যে ইতিমধ্যে নির্বাচন কিন্তু আমাদের এখনো শিডিউল ঘোষণা হয়নি, কিন্তু আমরা কিন্তু এর মধ্যে 237 এবং এই 237 জন মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন দেয়াকে নিয়েও কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কথা যদি বলি, চাঁপাইনবাবগঞ্জেও কিন্তু শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মহাসচিব যে গেছেন যে অনুষ্ঠানে, সেখানে অন্যান্য নেতারা যোগ দিলেন। আমি একটু আপনাকে বলি, বিএনপির মতো একটি বড় দলে 4 জন 5 জন 6 জন 8 জন 10 জন করে মানে যোগ্য কোয়ালিফাইড লোক ইলেকশন করার মতো সেই সঙ্গতি তার আছে অথবা সেই সক্ষমতা আছে, কিন্তু আমার নির্বাচনের নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী আমাকে কিন্তু একজনকেই বেছে নিতে হবে। সুতরাং অন্যদের ক্ষোভ হতাশা এটা থাকতেই পারে। আপনি দেখেন এমনও প্রার্থী আমরা এখানে দেখি, আমরা একটা কথা যদি আমি বলি, আপনি দেখেন মোয়াজ্জেম হোসেন আলাল অথবা শামসুজ্জামান দুদু অথবা রুহুল কবির রিজভী অথবা হাবিবুন সোহেল, আব্দুল সালাম মহানগরী, এরা কিন্তু বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে অত্যন্ত পরীক্ষিত। রাজপথ থেকে পালিয়েও যায় নাই, জেল খেটেছে, নির্যাতন করেছে, একজনের নামে 300, তারা নমিনেশন পায় নাই। কিন্তু একজনের কাছ থেকেও আপনি কোনো রিয়াকশন দেখেছেন? এটা তো ক্ষোভ হতে পারে, আক্ষেপ না 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 রিয়াকশন, কারণ আমি যদি দল করি, দলের আদর্শ নীতি দলের সিদ্ধান্তকে আমাকে মেনে নিতে হবে। কারণ দলের কিছু বাইন্ডিংস আছে, সীমাবদ্ধতা আছে, যে একটা আসনে একজনকে প্রার্থী দিতে পারে, বেশি দেওয়া দিতে পারবে না। সুতরাং আমি যদি দলের আইডিওলজি বিশ্বাস করি, দলের লিডারশিপকে বিশ্বাস করি, তাইলে আমাকে কিন্তু এটা মেনে নিতেই হবে। দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে, এটাকে আমি সামগ্রিকভাবে এই বিক্ষোভটাকে আমি আমলে নিতে চাই না। আপনি দেখবেন চট্টগ্রামে একটি হয়েছে, কুমিল্লায় এর 5টা হয়েছে, হ্যাঁ 5টা, তো আপনি 237টার মধ্যে 5টা, এটাকে খুব বেশি কিছু দেখবেন? বিভিন্ন জায়গাতে মনোনয়ন বদলে নেওয়ারও দাবি সেটা জানাইতে পারে, এটা গণতান্ত্রিক একটা রুলস। এখনো আপনার তো চূড়ান্ত মনোনয়ন হয় নাই, কারণ আপনি দেখবেন যে যখন বিএনপির পক্ষ থেকে কিন্তু লাস্ট আমাদেরকে এখন যেমন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কিন্তু পার্টি এখন কোনো ডকুমেন্ট দেয় নাই। আমাকে ডকুমেন্ট কখন দেবে? যখন আমি নমিনেশনটা সাবমিট করব নির্বাচন কমিশনে, তখন ওখানেই এটা বলা আছে আপনি যদি দলীয় প্রার্থী হন তাহলে দলের পক্ষ থেকে আপনাকে প্রত্যয়নপত্র দিতে হবে। সুতরাং সেইটা যখন দেবে তখন আপনি কনফার্ম হবেন, তো কনফার্ম হবো। সুতরাং এখানে এখনো যদি কোথাও আমরা মনে করি আমাদের কোনো জায়গায় আরো বেটার ক্যান্ডিডেট আছে, এবং নির্বাচন কিন্তু শুধু আপনার একটা প্রার্থী লিডার সে অথবা তার কন্ট্রিবিউশন এইটার উপর নির্ভর করে না, তার এলাকার জনপ্রিয়তা, এলাকার সাথে তার কানেক্টিভিটি, তার এলাকার ভৌগোলিক অবস্থানের একটা বিরাট ফ্যাক্টর। আপনি মনে করেন 3টা থানা, 2 থানা থেকে অন্য দলের প্রার্থী আছে, আমি যদি একটা বিরতি নেই, এই অংশে এবিএম মোশাররফ হোসেন আবারও আপনাকেই যুক্ত করতে চাই, যেহেতু তরুণ নেতৃত্বের বিষয়টি এসেছে এবং আপনি আপনার দলের পক্ষ থেকে নেতৃত্বের বিষয়টি পরিষ্কার করেছেন, জনাব তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে আশ্বস্ত করেছেন। সেই সাথে একটু জানতে চাই, এবারের যে ভোট আসন্ন 2026 যে ইলেকশন, সেটি আসলে তরুণদের একটা বড় অংশ এই ভোটে অংশগ্রহণ করছে, বা একটা দলই আছে তরুণদের নিয়ে। তরুণ নেতৃত্বকে কতখানি চ্যালেঞ্জ মনে করছেন আপনারা? না, আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। আমরা মনে করি নির্বাচন হলো জনগণকে আপনি কতটুকু আপনি আস্থায় রাখতে পারেন, আপনার কর্মসূচি কি, আপনার ম্যানিফেস্টো কি, আপনি আগামী দিনে দেশটা কিভাবে পরিচালনা করবেন, আপনার জনগণের সমস্যাগুলি কিভাবে আপনি অ্যাড্রেস করবেন। অর্থাৎ একটা দলের নির্বাচনে একটা ম্যানিফেস্টো থাকে। আমি মনে করি জনগণ সেই ম্যানিফেস্টোকে বিবেচনা করে ভোটটা দেয়। আর সবচেয়ে আরেকটি ব্যাপার হলো যে একটা দলের সাংগঠনিক ভিত বা জনসমর্থন কতটুকু আছে, সেটাও একটি ইম্পর্টেন্ট ব্যাপার। তরুণ যে দলটি এবার গঠন করেছে, আপনি যেটা হয়তো বলতে চেয়েছেন যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা এখন তাদের কতটুকু সাংগঠনিক কর্মকাণ্ড তারা বিস্তৃত করেছে, কতটুকু তারা মানুষকে সম্পৃক্ত করেছে, এটা বোঝা যাবে আগামী নির্বাচনে। তবে তরুণদেরকে আমরা আগেও শুভকামনা জানিয়েছিলাম, কিন্তু এই এনসিপি যারা যে কমিটি করে মানুষের যে প্রত্যাশাটা ছিল যে হয়তো একটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসবে, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু নানা বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। তারা একদিকে যেমন সরকারকে পরিচালনা করছে, অন্যদিকে আবার নিজেদেরকে রাজপথের শক্তিও দাবি করে। এই নানা ধরনের ন্যারেটিভের কারণে জনমানতে তাদের ব্যাপারে কিন্তু সুস্পষ্ট ধারণা। সরকার পরিচালনার বিষয়টি একটু জানতে চাই। সরকার পরিচালনায় যারা ছিল তারা তো সরকার থেকে বেরিয়ে এসে দল গঠন করছে। না না, আপনি দেখবেন এর এখনো কিন্তু তাদের যারা আসলে, এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল মূল সংগঠনটা, এখন সেখান থেকে তারা টার্ন করে নাগরিক পার্টি হয়েছে। আবার তাদের 3 জন উপদেষ্টা সরকারে ছিল, একজন এসে দায়িত্ব নিয়েছে দলের, আরো 2 জন আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় পদত্যাগ করে নাকি তারা নির্বাচনের ভোট যুদ্ধে অবতীর্ণ হবে। সুতরাং এখানে মানুষের মধ্যে কিন্তু একটা মিক্সড প্রতিক্রিয়া আছে যে আসলে তারা ওইটাকে সরকারের পৃষ্ঠপোষকতা কোনো রাজনৈতিক দল তৈরি হয়েছে না এটা সরকারকে তারা ডমিনেট করছে। সুতরাং আমার মনে হয় একটি নবীন দল হিসাবে এই জিনিসগুলি জনগণের কাছে তাদের খুব স্পষ্ট করা উচিত যে তারা কি আসলে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে জনগণের কাছে যেতে চায়, না তারা
তারা এই সরকারের পৃষ্ঠপোষকতা বা এই সরকারের সহায়তা নিয়ে আগামী দিনে ভোট জিতে অবতীর্ণ হয়। এই সকল জায়গাগুলিকে তারা যদি জনগণের কাছে স্পষ্ট না করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে ভোটের যুদ্ধে তাদের নানা সংকট মোকাবেলা করতেই হবে। তারা তো 300 আসনে প্রার্থী দিতে পারে, এটা দিতে পারে। তারা তরুণরা মনে করে যে বিরাট একটা অংশ হয়তো তাদেরকে সমর্থন করবে, কিন্তু এখন তো আপনার বাংলাদেশে মেজারমেন্ট করার কোনো সুযোগ নাই। আপনাকে এটা ভোটের মাধ্যমে প্রমাণিত হবে যে আসলে জনগণ কতটুকু তাদের প্রতি আস্থা রাখে অথবা তাদেরকে সমর্থন করে। এই জিনিসটি আমরা নির্বাচন অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে আমরা শুভকামনা, তারা ভালো করুক। আপনি শুভকামনা জানিয়েছেন তারা যেন ভালো করে, এবং তারা যেহেতু রাজনীতিতে এগিয়ে এসেছে, তার মানে বাংলাদেশে সকল বয়সী মানুষই এখন রাজনীতি সচেতন। আমি এটুকুনি বলতে চাই। এম এ আজিজ, নিশ্চয়ই আপনি যুক্ত করতে চাইবেন। আপনি এর আগে তরুণদের নেতৃত্ব নিয়ে কথা বলছিলেন। না, দেখেন, আমাদের দেশের কালচারটা একটু ভিন্ন। 4 কোটি তরুণ আছে, মনে হয় 4 কোটি ভোটই তরুণরা পেয়ে যাবে, কথা ঠিক না। আমাদের কালচার এখনো, সামাজিক যে সংস্কৃতি আছে, এখনো ফ্যামিলির গার্জিয়ানের কথা শোনে। কারণ আমার ফ্যামিলি, আমি দাবি করলাম না 45 জন ভোটার আছে, 71 জন সদস্য আছে। আমার তো ধারণা আমার হুইপিংয়ের দিকে ভোট হবে, আমার ধারণা। এখন আমার ফ্যামিলির কোনো তরুণ আমার হুইপিংয়ের বাইরে ভোট দিবে, এটা আমি বিশ্বাসই করি না। সুতরাং এটা কিন্তু বিবেচনা আনতে হবে। আমি জাস্ট করতেছি, বলতেছি, এটা হলো একটা ব্যাপার। আর তরুণরা যদি ভোটই হইতো, তাহলে যে 4টে গুপ্ত শিবিররা লয়ে গেল না, 4টে ইউনিভার্সিটিতে প্যানেল জিতলো না, এখানে তরুণদের পার্টির অবস্থান হলো সর্বনিম্নে। তো তাহলে ভোট পাইল না কেন? তাদের পেটের ভিতরের ভোট পাইল না তো। সুতরাং যেটা ধারণা করা হচ্ছে ব্যাপারটা তা না। আমাদের দেশের মতো করে ভাবতে হবে। আমাদের দেশে এখনো 30% লোক কোনোভাবে পড়তেও পারে না, লিখতেও পারে না। বুঝতে হবে। আপনি তো গণভোট করছেন না, আপনার 84টা সংস্কার আপনার 4 ভিতরে ঢুকাই দিয়েছেন, ঢুকাই করেছেন হান আর ভোট দেন। আরে ভাই, এটা বুঝবে কেমনে? এটা তো 5 বছর লাগবে বুঝতে। কারণ 30% লোক এটা পড়তেও পারে না, যেতেও পারে না, খালি ভোট দিতে যাবে। যে ধানের শীষে ভোট দিবে হে ওখানে না দিয়ে আসবে, আমি শিওর। এবং যে দাড়ি ফাল্লা দিবে হ্যাঁ দিয়ে আসবে, তো ফেল, গণভোট হয় ফেল। তো এটাতে লাভ হবে কি পরে? মানে গণভোটের একটি প্রশ্ন, তার সাথে 4টি প্রশ্ন যে বিষয়টি আছে, 4টি প্রশ্নের ভিতরে 84টা সংস্কার আছে, তার ভিতরে নোট অফ ডিসেন্টও আছে। আপনি এইটা যখন গণভোটে আসলো, গণভোটে আসলেও যেটা প্রচার জামাত ইসলামও করতেছে, এরা রাজনীতি করে, আইনি ভিত্তি দেয়, আইনি ভিত্তি সংসদ তারা। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ। আজকের মতো শেষ করতে চাই। নির্বাচন ও নেতৃত্বে সংকট নিয়ে কথা বলছিলাম এবিএম মোশাররফ হোসেন এবং এম এ আজিজ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জেড এস আর নিবেদিত দেশ সন্ধ্যা শেষ করতে চাই। ধন্যবাদ আপনাদের।